আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পর আবার দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে হাজির হলাম। আজ আমরা দুটো কন্টেন্টের উপর দর্শক যে কমেন্ট পড়েছে সেখান থেকে বলবো। আমরা যে দুটো কন্টেন্ট নিয়েছি সেটা হলো যেটা গত রাতে আমরা আপ করেছি, যেমন চাঁদাবাজির নতুন সংজ্ঞা, যেটা সেও নাম ছিল, আর থাম্বনেলে ছিল দুটো কথা, যে সরকার কি চাঁদাবাজিকে বৈধতা দিতে চায়, আর আমাদের এমপি তো ভাইরাল হয়ে গেলেন। এই ছিল একটা কন্টেন্ট। আর দ্বিতীয় যে কন্টেন্টটা ছিল এটা হলো একদিন আগের। সেখানে হলো প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যে ওনার ব্যক্তিগত জীবনযাপনে যাতায়াতে যে কিছু নিয়মকানুন চেঞ্জ করেছেন সেগুলো নিয়ে যে কন্টেন্টটা করেছিলাম, যে উনি নিজের গাড়িতে করে যাচ্ছেন, বাড়তি কোনো প্রোটোকল নিচ্ছেন না, এইগুলো নিয়ে একটু করেছিলাম, সেটার উপর যে তিনি অন্যের চোখে নয় নিজের চোখে দেখতে চাচ্ছেন, এটা নিয়ে। তো এই দুটো বিষয় নিয়ে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আপনাদের আমি একটু পড়ে শোনাচ্ছি। চাঁদাবাজির ঘটনাটা নিয়ে, ওটা নিয়ে আমাদের এমপি রবিউল আলম, এমপি ঠিক নয়, আমার এমপি কিন্তু উনি দেশের মন্ত্রী আর কি। তো উনি যে বলেছিলেন যে চাঁদাবাজ থেকে উনি মানে আপোষে যেটা নেওয়া, সমঝোতার মাধ্যমে যেটা নেওয়া হয়, এটা উনি চাঁদা বলেন না, এই ধরনের কথা বলেছিলেন। এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সেটার প্রেক্ষিতে মিস্টার শামীম নাজির লিখেছেন, ভাই এলাকার এমপি আমারও, রবিউল ভাই কথাটা ঠিক বলেন নাই, হয়তো কথাটা উনি অত ভেবে বলেন নাই, কিন্তু ভাইরাল হয়েছেন একটু বেশি, আমারও আসলে তাই মনে হয় ভাই। যাই হোক, হজরত লিখেছেন, কি সুন্দর বড় ভাইয়ের মতো সতর্ক করলেন, একই ডিপার্টমেন্টে পড়া, নিজের এলাকার এমপি, তাছাড়া আরও সম্পর্ক আছে। আজ যদি আলী রিয়াজের সাথে এমন সম্পর্ক থাকতো তাহলে হয়তো গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি থাকতো আপনার। এই সরকারের প্রতি কত সফট কামাল ভাই। ভাই হজরত সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আমার সঙ্গে পার্সোনাল রিলেশনের সঙ্গে আমার বক্তব্যের কোনো সম্পর্ক আপনি পাবেন না। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু তার যদি কোনো একটা কাজ, কোনো একটা বিষয় আমাকে যদি বিস্মিত করে, আহত করে, অথবা আমি যদি যুক্তি খুঁজে না পাই, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলি। এবং কথা বলার সময় আমি কখনো খেয়াল করি না যে তার সঙ্গে আমার কেমন সম্পর্ক। আপনি যে আলী রিয়াজের কথা বললেন, ডক্টর আলী রিয়াজ উনি আমার টিচার ভাই, উনি আমার ডাইরেক্ট টিচার। ওনার সঙ্গে আমার সম্পর্ক একদমই খারাপ না, যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু ওনার কাজগুলো আমার পছন্দ হচ্ছিল না। উনি আমার টিচার, ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনাকে আমি এখনো স্যার ডাকি, সবসময় স্যার ডাকি। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস হলো কি, আমার টিচারের চেয়ে তো আমার দেশটা বড়, তাই না? আমার বন্ধুর চেয়ে আমার দেশ বড়, এমনকি আমার ভাইয়ের চেয়েও আমার দেশ বড়। যদি কোনো কিছু আমি বুঝি যে আমার দেশের বাইরে যাচ্ছে, দেশের বিপরীতে যাচ্ছে, আমি বলবো না? আলী রাজের সঙ্গে যিনি ছিলেন মনির হায়দার, উনি আমার কলিগ ছিলেন দীর্ঘদিন, আমরা একসঙ্গে কাজ করেছি, পাশাপাশি বসে কাজ করেছি। মনিরের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, কিন্তু তাই বলে কি মনিরের সমস্ত যে কাজগুলো আমার পছন্দ হয় না সেটাকে আমার সমর্থন দিতে হবে? তা তো আমি দেবো না। কাজে আপনি যে আমি কারোর প্রতি সফটও না ভাই, এই সরকারের প্রতি আমি সফট না। এই সরকারের কোনো একটা, যেমন ধরেন সরকারের প্রথম দিন যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, ওই দিনই কিন্তু আমি প্রশ্ন করেছি যে এত লোক থাকতে খলিল কেন, কিন্তু প্রথম দিনই প্রশ্ন করেছি। কাজেই কেউ কিছু ভালো করলে অথবা কারো কোনো ভালো করার সম্ভাবনা দেখা গেলে সেটাকে নিয়ে সমালোচনা করা তো কোনো মানে হয় না। কেবল সমালোচনার জন্য সমালোচনা তো আমি করতে চাই না। যাই হোক, লিখন লিখেছেন, 17 মাস ছিল প্রেশার গ্রুপ, নব্য পাইলাম সমঝোতা। ভেরি ইন্টারেস্টিং, উনি খুব ইঙ্গিত কোনো কথা বলেছেন। আবদুল্লাহ ইমরান লিখেছেন, ববি হাজ্জাজ ও শেখ রবি দুজনেই মোটামুটি ভালো ভাইরাল হয়েছেন। একজন বিদেশ থেকে ছাত্র এনে দেশে পড়ালেখা করাবেন, আর আরেকজন সমঝোতায় চাঁদাবাজি করবেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি আপনাদের বুঝে শুনে বক্তব্য দিতে হবে, কারণ বিরোধী দল হচ্ছে শিক্ষিত ক্রিমিনাল। খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন কামাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ইমরান। সজীব মোহাম্মদ লিখেছেন, ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক আপনাকে নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন, আশা করি এর উত্তরটা আপনি দিবেন। ভাই এর উত্তরটা আমি কি দেবো বলেন? আমি এটা দেখেছি, ওই শারমিন চৌধুরী একটা টক শোতে আমাকে নিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছেন, হয়ে যে মানে যা বলেছেন এটা আমি কি উত্তর দেবো? উনি বলেছেন যে আমি নাকি ভুল ভাল বলি, আমি যা কিছু বলি তার 80% ভুল। তারপরে আমি কোথায় লেখাপড়া করেছি, আমি নাকি কোনো লেখাপড়া যাই না, লেখাপড়া কোথাও করি নাই, মূর্খ একজন, কোথা থেকে আমরা আমাদের মতো লোক আসে, এগুলো নিয়ে ওনার অনেক প্রশ্ন, ওনার কৌতূহল। তো এই করে আমি কি উত্তর দেবো বলেন? সবচেয়ে ভালো কি জানেন, আমার উত্তর দেওয়া লাগবে না, আপনারা যে যে জায়গায় এই ভিডিওগুলো আছে
সেই ভিডিও নিচে যে কমেন্টগুলো আছে, পাবলিক কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলো পড়েন। পড়লে বুঝতে পারবেন পাবলিক ওনার কথাটাকে কীভাবে নিচ্ছেন। আমার তো কিছু বলার না, আমি কি এভাবে যে বলবো? আমার ব্যাপারে অনেকে অনেক কিছু বলে। ইলিয়াস হোসেন মাঝখানে একবার লেগেছিল আমার বিরুদ্ধে, পিনাকি সাহেব একবার লেগেছিলেন আমার বিরুদ্ধে, আবার উনি লাগছেন। তো বুঝতে পারছি ওনাদের কোনো একটা হাতে ঘা লাগলে এরকম হয় অনেক সময়। তো এটা নিয়ে আমার কি বলার আছে? আর আমি যদি বলি, উনি আমাকে বলে দিদি এখন হচ্ছে কি মধ্যে যেটা আমি যেটা বুঝি আর কি, যে উনি তো এখন প্রেস সেক্রেটারি নাই। যেমন ধরেন আমরা কিন্তু বিভিন্ন সময় টকশো করি, আমরা টকশোতে যাই, আমাদের সঙ্গে সিনিয়র জুনিয়র অনেকে বসেন। শফিক সাহেব এখন টকশোতে মানে শেষ দিকে উনি যখন প্রেস সেক্রেটারি ছিলেন, উনি আবার নিয়ম করে নিয়েছিলেন উনি একা বসবেন, উনি অন্য কারোর সঙ্গে বসবেন না। কারণ অন্য কারোর সঙ্গে বসলে কার সঙ্গে কখন বেজ্জতি হইতে হয় কোনো ঠিক তো নাই। প্রশ্ন করলে প্রশ্ন জবাব দিতে পারবেন না, কি করবেন? এই ভয়ে উনি একা একা বসতেন। তো এখন তো উনি কেউ একাও ডাকবে বলে আমার কাছে মনে হয় না। তো উনি আর তো এখন আলোচনায় নাই। উনি কোন একটা পত্রিকা নাকি সম্পাদক হতে চাচ্ছেন, সেই পত্রিকার নামও আমি জীবনে শুনি নাকি, ডেইলি ওয়াদা নাকি নাম, জানি না কি হবে। ইংরেজি পত্রিকা কে পড়বে বলতে পারবো না। যাই হোক, আমাদের এখানে ইংরেজি পত্রিকার পাঠক অনেক বেশি আছে, সেটাও যায় না। এখন ওনার তো আলোচনায় থাকতে হবে। এখন যদি উনি আমাকে একটু গালাগালি করে আলোচনায় থাকতে পারেন, তো আমি এতে কি বলবো? আমি একটু খুশি থাকবো, তো লোক আলোচনায় থাকুক, অসুবিধাটা কি? যাও। শাহনাজ আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, এখন তো নতুন সরকার আসলো, আনিস আলমগীর স্যারের জামিনের বিষয় কি একটু জানতে চাই স্যার। আজকে 2 মাস 6 দিন হয়ে গেল, আনিস আলমগীর স্যারেরা এখনো জামিন হয়নি। হ্যাঁ, এটা খুবই উদ্বেগের বিষয়। আমরা মনে করি, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আনিস আলমগীরের যদি সে জামিন পায়, তো জামিনটা দয়া করে আটকে রাখবেন না। জাহিদুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সমঝোতার ভিত্তিতে চুপ থাকলাম। জাহিদুল ইসলাম, শিক্ষক, 5 রাইস, চট্টগ্রাম। ঠিক আছে ভাই, আপনার রসজ্ঞান আমাকে মুগ্ধ করেছে। সাথী খান লিখেছেন, জনাব মাসুদ কামাল সাহেব, অতীতে আপনাকে অনেক ঘৃণা করেছি, সবসময় মনে হতো আপনি আওয়ামী লীগের বিপক্ষে বলেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আপনি সবসময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করেন। আমি নিজেও সত্যের পক্ষে, আমি কোনো জুলুম নির্যাতনের পক্ষে নই। সত্যি কথা বলতে কি, আপনি অসাধারণ একজন মানুষ। আপনি সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন। কার পক্ষে গেল কার পক্ষে গেল না সেটা দেখার প্রয়োজন নাই। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে। আল্লাহ হাফিজ। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জান মোহাম্মদ লিখেছেন, আমিও খুব খুশি উনি যে এভাবে আমাদের দেশটাকে নেতৃত্ব দিয়ে প্রচলিত কিছু নিয়ম কানুন বদলে দিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। মহান আল্লাহ তাআলার নিকট এই দোয়াই করি, আল্লাহুম্মা আমিন। এটা হলো ওই তারেক রহমান যে ওনার গাড়ির বহর কমিয়েছেন, নিজের গাড়িতে যাচ্ছেন, নিজে তেল কিনছেন এবং রেড সিগন্যালে দাঁড়াচ্ছেন, এই যে নিউজটা ছিল, এই যে কন্টেন্ট ছিল, সে প্রসঙ্গে উনি এই কথা বলেছেন যে এভাবে যেন উনি দেশটাকে নেতৃত্ব দিতে পারেন। এখন যেগুলি পড়বো সবগুলো ওই কন্টেন্টের ভিত্তিতে। বিজয় সরকার লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সিদ্ধান্তকে সম্মান ও বিনম্র শ্রদ্ধা। এইভাবে যদি চলতে পারেন তাহলে অনুকরণীয় হয়ে থাকবেন। আপনি দেশটাকে, আমাদের ধ্যান ধারণাকে বদলে দিলেন। রিমন জাহিদ লিখেছেন, মাশাল্লাহ, যতই দেখছি ততই অবাক হচ্ছি। মানে এই সরকারের কর্মকাণ্ড হতো। ন্যাচারাল বিউটি বিডি লিখেছেন, ভাই আপনাকে আমি আজ 5 বছর যাবৎ ফলো করি। এই লম্বা সময়ে আপনাকে আমি যতটুকু বুঝতে পারছি, আপনি খুব ভালো জানেন কোথায় কোথায় তেল দিতে হবে। যাই আপনি আমাকে ফলো করছেন এবং বুঝতে পারছেন কোথায় কোথায় তেল দেওয়া হবে। আচ্ছা, মানুষ তেল দেয় কেন এটা বলেন আপনি? তেলটা কেন দেয়? কিছু পাওয়ার জন্য তো, তাই তো? ভাই, আমার কোনো পাওয়ার আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা নাই, কারো কাছ থেকেই নেই। আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না। যদি পেতেই না চাই তাহলে তেল দেবো কেন? আর যদি পেয়ে যায় কিছু, সেটা তো আপনারা বুঝবেন যে আমি এটা পেয়েছি। আপনি দেখবেন 5 বছর আগেও আমি যাইছিলাম, এখন আমি তাই আছি। এবং যখন যে সরকার থাকেন, আমি তার সমালোচনা করতে, তার যদি কোনো সমালোচনার মতো কিছু পাই তাহলে আমি সমালোচনা করতে পছন্দ করি। যদি ভালো পাই ভালোও বলি, এটা সব আমলেই বলেছি। কাজেই তারপরে যদি আপনি জানেন যে আমি কোথায় কোথায় তেল দিতে হবে, ভালো, এটা আমার সম্পর্কে আমার একটা নতুন অভিজ্ঞতা হবে। প্রফেসর বেগম কোহিনুর লিখেছেন, জরুরি ভিত্তিতে রিকশা প্রতিমন্ত্রীর খুব প্রয়োজন। এই বিষয়ে একটু আলোচনার জন্য অনুরোধ করছি এবং এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করছি। প্রফেসর কোহিনুর বেগম যিনি যা লিখেছেন, আমি কিন্তু এটার সঙ্গে খুবই গুরুত্ব দিয়ে কথাটাকে বলতে চাই যে রিকশার উপদ্রব, রিকশার প্রকট যে একটা অবস্থা তৈরি হয়েছে, রিকশা, ব্যাটারি চালিত রিকশা ঢাকা শহরে এবং সারা দেশে। এখন আসলে উনি যেটা বলেছেন, হয়তো ফান করে বলেছেন, হয়তো রসিকতা করে বলেছেন, অথবা হয়তো বিরক্ত হয়ে বলেছেন যে আসলেই বোধ করে আমাদের এখানে একটা রিকশা প্রতিমন্ত্রী লাগবে, যার কাজই হবে
এই রিক্সাগুলিকে নিয়ন্ত্রণ করা। সাজেব খান লিখেছেন, কিন্তু সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম, আমি এই ঘটনাটা বলি। এটা হলো ওই যে প্রধানমন্ত্রী যে যানজট এড়ানোর জন্য, মানুষের ভোগান্তি কমানোর জন্য যে গাড়িতে যেভাবে যাচ্ছিলেন, সেই প্রসঙ্গে উনি মন্তব্যটা করেছেন। কিন্তু সেদিন আমি স্কুলে যাচ্ছিলাম, আমার স্কুল হচ্ছে বিকেএসপির জিরানি। তারেক রহমান আসছিলেন নবীনগর জাতীয় স্মৃতিসৌধে, কিন্তু দুঃখের বিষয় সে আসার আগেই প্রায় 20 কিলোমিটার আগে থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছে। নবীনগরের 20 কিলোমিটার আগে চন্দ্রা। তারপর অনেক কষ্ট করে স্কুলে যাই, আবার ভাড়া 30 টাকা বেশি লাগলো। আমি না হাজার মানুষ এ সমস্যায় পড়তে হয়েছে, চাইলে আপনার কাছে ভিডিও দিতে পারি। দেখুন, এই যে সাজেব খান যে কথাটা লিখেছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই আইন শৃঙ্খলা রক্ষা করেন, যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন উনি এগুলো চান না, ওনার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক, এটা ওনারা চান না, উনি চান না। কিন্তু উনি যেটা চান না সেটা দয়া করে করতে যে আপনারা অতিরিক্ত তৎপরতা দেখাতে গিয়ে আপনারা বিশেষ কি লাভ করবেন জানি না, কিন্তু মাঝখান থেকে আপনারা প্রধানমন্ত্রীর বদনামটা করবেন। প্রধানমন্ত্রী ঢাকা সহ যেটা বলছেন, ঢাকার বাইরেও একই কথা ওনার জন্য প্রযোজ্য হবে। তো আপনারা আমি মনে করি এই ব্যাপারে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আরেকবার জেনে নেবেন। জামান মাদবর লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি 22 বছর বিদেশে ছিলাম, আমি দেশে আছি 4 মাস হয়, জীবনে কখনো ভোট দেই নাই, এবারও দিতে পারি নাই। কেন? আমি যে দলকে ভোট দিব ওই দলটা নির্বাচনের বাইরে। দেখুন, এই যে কথাটা উনি বললেন, এই কথাটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি এই কথাটা আগেও বলেছিলাম যে সেই নির্বাচনটাকে আমি কিভাবে একটা সুন্দর নির্বাচন বলবো, যে নির্বাচনে মানে কোটি কোটি লোক, মানে 1 কোটি তো বটে, মিনিমাম 1 কোটি লোক তাদের পছন্দের মার্কায় ভোট দিতে পারবে না। সেই নির্বাচনকে আর যাই হোক কোনো ভালো নির্বাচন বলা যায় না। এমনই একটা নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। যাও, যেটা হয়েছে হয়েছে, এটা নিয়ে হয়তো আরো আলোচনা হবে। প্রিয় দর্শক, এখন পর্যন্তই। আল্লাহ হাফিজ।